স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের ডেটের কি কি গুরুত্বপূর্ণ কিছু খবর এবং তার সম্বন্ধে কিছু কি পয়েন্টস সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে যাই, যে আজকের জন্য কি কি খবর বা কি কি নিউজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্লিজ ফলো করো সেটাকে। আচ্ছা, আজকে ফার্স্ট যে পয়েন্ট বা যা ফার্স্ট যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো কি, কেরালার মহিলা সুচেতা সতীশ, যিনি কিনা এই 140টা ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ডে কিন্তু রেকর্ড গড়েছেন। ঠিক আছে, তাহলে কে কেরালার মহিলা সুচেতা সতীশ কিন্তু এই 140টা ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন। তার সম্বন্ধে এবার আমরা কিছু জেনে নিই। যিনি 2023 সালে 23শে নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয় যে কনসার্টটা, সেটাকে বলছে কি কনসার্ট ফর ক্লাইমেট। এখানেই তিনি কিন্তু 23শে নভেম্বর 140টা গান গেয়েছিলেন এবং তার এই পারফরমেন্সের যে ভিডিও সেটা ইনস্টাগ্রামে ফলো বা আপলোড করা হয়েছে। তোমরা যদি ইনস্টাগ্রামে যাও বা ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে কিন্তু তোমরা এই এনার কথা উল্লেখ পাবে বা এনার কেরালার যে মহিলা সুচেতা সতীশের কথা কিন্তু এখানে তোমরা সবাই জানতে পারবে, কারণ ওনার পারফরমেন্সটা কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। নেক্সট কি, আর্মড ফোর্সেস ভেটারান্স ভেটারান্স ডে, যেটা পালন করা হচ্ছে কত তারিখে, 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি কিন্তু এটা পালন করা হচ্ছে। ঠিক আছে, এবার এই দিনটি পালন করা হয় কেন? এই যে ভেটারেন্স ওয়ার্ল্ড বা ভেটারেন্স ডে যেটা, সেটা আর্ম ফোর্সেস ভেটারেন্স ডেটা পালন করা হয় কেন? এই দিনটি পালনের উদ্দেশ্যই হলো জাতির সেবায় প্রবীণ সৈনিকদের নিঃস্বার্থ নিষ্ঠা ও তাদের ত্যাগ স্বীকার ও তাদের প্রতি, যারা কিনা প্রবীণ সৈনিক আছে, যারা জাতির জন্য সেবায় মগ্ন থাকেন, তাদের প্রতি কিন্তু সম্মান প্রদান করা। আর এই বছর যে পালন করা হয়েছে দিনটি, সেটা কিন্তু অষ্টমতম পালন করা হলো এই দিনটা। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা যাচ্ছি। নেক্সট হলো কি, আসামে বার্ষিক ফসল তোলার সময় মাঘ বিহু উৎসব পালিত হয়। তাহলে আসামে যে ফসল তোলার যে আহ রীতি বা উৎসব, সেটা হচ্ছে কি মাঘ বিহু উৎসব নামে পরিচিত, বা যেটা হচ্ছে মাঘ বিহু উৎসব পালিত হচ্ছে। এবার এই মাঘ বিহু উৎসবটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই, যেটা কিনা আসামে পালিত হয় এবং পৌষ মাঘ মাসের সংক্রান্তির দিন কিন্তু এটা উদযাপন করা হয়ে থাকে। মাঘ বিহুর অপর একটা নাম হচ্ছে, বা মাঘ বিহু উৎসবের অপর একটা নাম হচ্ছে ভোগালী বিহু। এটা কিন্তু 3 দিন ব্যাপী পালন করা হয়ে থাকে। তাহলে তোমরা জানলে মাঘ বিহু উৎসব হচ্ছে অসমে পালিত হচ্ছে এবং মোটামুটি এটা পৌষ মাঘ মাসের সংক্রান্তির দিনে উদযাপন করা হয়। এর আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে ভোগালী বিহু। এবার চলো তাহলে কন্টিনিউ করি, পরের পয়েন্টে যাই বা পরের খবর হচ্ছে কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে, বিবেক মূর্তি। সম্প্রতি ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ পদে বা এক্সিকিউটিভ বোর্ডে প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন আমেরিকার বিবেক মূর্তি। এবার এই বিবেক মূর্তি বা বিবেক হ্যালবারি মূর্তি সম্বন্ধে একটু আমরা তথ্য জেনে নিই। তো চলো, এনার জন্ম কত সালে, 10ই জুলাই 1977 সালে। তিনি হলেন একজন আমেরিকান চিকিৎসক এবং তার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস কমিশনার কর্পসের একজন ভাইস অ্যাডমিরাল। রাষ্ট্রপতি ওবামা ও ট্রাম্প ও বিডেনের অধীনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই 19তম 21তম সার্জন জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কে, এই বিবেক হালগেরে মূর্তি। তাহলে তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকান চিকিৎসক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সার্ভিস কমিশন কর্পস ছিলেন তার একজন ভাইস অ্যাডমিরাল ও তিনি ছিলেন। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, বা নেক্সট প্রশ্ন যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে, ভারত 2023 সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। তাহলে কোন দেশ করেছিল, না ভারত করেছিল 2023 সালে আইসিসি পুরুষদের যে ক্রিকেট বিশ্বকাপ সেটা আয়োজন করা হয়েছিল।
আচ্ছা, 2023 সালে সেখানে ভারতে 5ই অক্টোবর শুরু হয়েছিল, যেটা 19শে নভেম্বর 2023 পর্যন্ত চলেছিল, এবং আসন্ন বিশ্বকাপে মোট 10টা দল সেখানে কিন্তু অংশ নিয়েছে। ভারত আয়োজক দেশ হিসেবে, এবং তার পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু একটা সরাসরি যোগ্যতা অর্জন করেছে এই ভারতবর্ষ, যেখানে আইসিসি ক্রিকেট পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পরিচালিত হয়েছিল 5ই অক্টোবর যেটা শুরু হয়, এবং 19শে নভেম্বর সেটা কিন্তু শেষ হয়েছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি। সেটা কি না, দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোর, যেটা ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কিন্তু এটা চুক্তি করেছে। তাহলে কোন করিডোর না, দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোর। ঠিক আছে, আচ্ছা, এই যে করিডোরটা রয়েছে, এই করিডোরটা করা হয়েছিল কেন, যেহেতু এইখানে প্রত্যেকটা যে গাড়ি রয়েছে, এখানে একটা একটা আসলে ফার্স্ট ট্র্যাক লেন। ঠিক আছে, এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট ট্র্যাক লেন, যেখানে গাড়িগুলো কিন্তু সহজেই যেতে পারবে, এবং সেখানে পরিবহন ব্যবস্থাকে আরো বেশি প্রসারিত করবার জন্য, ঠিক আছে, পরিবহন ব্যবস্থাকে আরো বেশি করে প্রসারিত করবার জন্য সেখানে কিন্তু এই যে আরো বা ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আরো বেশি করে করার জন্য কিন্তু এইটা এক্সপ্যান্ড করার জন্য ইউজ করা হয়েছে। তাহলে দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোরের উদ্দেশ্যটা কি ছিল, যেটা একটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক লেন, গাড়িগুলো যাতে সহজে দ্রুত গতিতে যেতে পারে, এবং পরিবহন যে ব্যবস্থা সেটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য এটিকে লঞ্চ করা হয়। আর এই এশিয়ান ডেভেলপমেন্ট যে ব্যাংক রয়েছে সেটা 1966 সালে ফিলিপিন্সের এর হেড অফিস, বর্তমান হেড অফিস কিন্তু এর ফিলিপিন্সে দেখা রয়েছে। আচ্ছা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে বেশি সব থেকে মেডেল পেয়েছে কোন দেশ বা কোন রাজ্য? হরিয়ানা। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কিন্তু সব থেকে বেশি হরিয়ানা মেডেল পেয়েছে। এই খেলো ইন্ডিয়া যে ইউথ গেমস, এটা অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুর চেন্নাইতে, এবং এর উদ্বোধনী খেলো ইন্ডিয়া প্যারা গেমস 3টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে। এক তো ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, এবং করণী সিং শুটিং রেঞ্জ। ভারতের তৃণমূল ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবার জন্য বল এবং যুব বিষয়ক মন্ত্রক খেলো ইন্ডিয়া প্রোগ্রামটা চালু করেছিল। এই খেলো ইন্ডিয়া প্রোগ্রামের মূল লক্ষ্যই হলো ভারতকে একটি শীর্ষ ক্রীড়াবিদ দেশ হিসেবে প্রচার করা, এবং আমাদের দেশে যাতে অনুশীলন করা যায় সমস্ত ক্রীড়াগুলির জন্য, তার একটা বেস বা একটা সলিড বেস, শক্ত ভিত্তি, সেটাকে প্রদান করাই হচ্ছে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের মূল লক্ষ্য বা এজেন্ডা বলা যেতে পারে। ঠিক আছে, এবার চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি। করোনেশন ফুড প্রজেক্ট, যেটা কিনা সম্প্রতি খবরে এসেছে, এবং এটা কোন দেশের সাথে যুক্ত? আমরা জানি ইউনাইটেড কিংডম, যেটি কিনা করোনেশন ফুড প্রজেক্টের সাথে এটি যুক্ত রয়েছে। এবার এই যুক্তরাজ্য যেটা ইউনাইটেড কিংডম, ইউরোপীয় মূল ভূখণ্ডের এটি উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। এই রাষ্ট্রটির সরকারি নাম হচ্ছে গ্রেট ব্রিটেন, এবং উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড, এবং ব্রিটেন নামেও কিন্তু এটি ইউনাইটেড কিংডম বা ইউকে পরিচিত। এই রাষ্ট্রটির 4টি সাংবিধানিক রাষ্ট্র রয়েছে, একটা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। 4টে সাংবিধানিক রাষ্ট্র রয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড, এর সমন্বয়ে কিন্তু এটি গঠিত। আচ্ছা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি, প্রথম G20 হেলথ ওয়ার্কিং গ্রুপ মিট, সেটা কোথায় অনুষ্ঠিত হয়? কেরালায়। প্রথম G20 হেলথ ওয়ার্কিং গ্রুপ অনুষ্ঠিত হচ্ছে কেরালায়। G20 ইন্ডিয়া প্রেসিডেন্সির অধীনে প্রথম হেলথ ওয়ার্কিং গ্রুপের সভা, যেটা 18 থেকে 20 জানুয়ারি 2023 পর্যন্ত কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে, এবং একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে ভারত 1 ডিসেম্বর কিন্তু 2022-এ
G20 সভাপতিত্বকে গ্রহণ করে। এবং তার সাথে আমরা যদি দেখি ভারতের G20 প্রেসিডেন্সির 3টি স্বাস্থ্য অগ্রাধিকার শনিবার প্রকাশিত হয়েছে এবং G20 নয়া দিল্লি নেতাদের ঘোষণাপত্রে এটার উল্লেখও পাওয়া গেছে। এই ঘোষণায় বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যকর্মী বাহিনী এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলোকে প্রাক মহামারীর চেয়ে ভালো স্তরে শক্তিশালী করবার কথাও কিন্তু বলা হয়েছিল। আদর্শভাবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটাকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আচ্ছা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি আমরা। গ্লোবাল রিস্ক রিপোর্টস, যেটা 2023 সালে রিলিজ করেছে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সংস্থাটি রয়েছে সেটি গ্লোবাল রিস্ক রিপোর্টস 2023 তে সেটি গঠিত হয়েছে বা এটা লঞ্চ করেছে। 1971 সালে এটা একটা ফাউন্ডেশন হিসেবে প্রতিষ্ঠিত ছিল। ফোরামের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত, বা হেডকোয়ার্টার যেটা আছে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার বলা যেতে পারে সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে। এবং এটা বিশ্বব্যাপী আঞ্চলিক এবং শিল্পের এজেন্ডা গঠনের জন্য সর্বাগ্রে কিন্তু রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক এবং সমাজের অন্যান্য নেতাদের সাথেও জড়িত করে। অধ্যাপক ক্লাউস শেয়ারের দ্বারা ফোরামের নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে সর্বস্তরের ব্যতিক্রমী ব্যক্তি এবং 60টিরও বেশি জাতীয়তা রয়েছে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। তো আজকের মতো এই কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা দেখছি, পরবর্তী প্রত্যেকটা দিনগুলোতে আমরা কিন্তু তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ 10টা খবর নিয়ে এবং তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা চলে আসব তোমাদের সামনে। তোমরা আমাদের ফলো করতে থাকো, শেয়ার করতে থাকো এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রচুর এখান থেকে তোমরা পেতে থাকবে। এবং তোমরা সবাই ভালো থেকো এবং আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো যাতে পরবর্তী এক্সামগুলোতে তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারো। অল দ্য বেস্ট।